চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 তুমি মনে হয় হঠাৎ একটু বেশি অস্থির হয়ে উঠেছ, এত চিন্তা করছো কেন? এসব আমার আর ভালো লাগছে না কাকা। যতক্ষণ বাবা আমাকে কিছু না দিচ্ছেন ততক্ষণ কিছুই আমার নয়। সেই জন্যই তো বারবার বলি, তোমার ভাগের টাকা তুমি দাবি করো। আমি আপনাকে কিছু বলতে পারবো না। তুমি যে কিছু জানো সেটা আমি জানি না, কিন্তু আমি যে জানি সেটাও তুমি কাউকে বলো না। ঠিক আছে, আমি পৌঁছে দেব, কিন্তু তোমার যে আমার একটা উপকার করা লাগবে। কি উপকার বলেন? কবির ভাই আমাকে চর থাপ্পড় মারে, তুমি ওনাকে বলে দিবে আমাকে যেন চর থাপ্পড় না মারে। ক্ষমা করবেন। আমি দোয়া করছি তোর সঙ্গে যার বিয়ে হবে সেজন্য তোর মনের মতো হয়। আজ রাতে আমরা বেরিয়ে যাব, তুমি শুধু আমাদের জন্য রাত 12টার পর একটা নৌকা ঠিক করে দেবে। আমি যদি আপনাদের জন্য এটুকু করতে পারি আমার নিজের অনেক ভালো লাগবে। ওকে আমার কোনো বিশ্বাস নেই, ও চৌকলটাতে দেরি করবে না। শেষে রাত তীরে এসে তরিটা ডুবাবি তুই। খুব বোকামি করছিস শুভ, তোকে বিপদে পড়তে হবে বা আমি বলে দিলাম। কি হয়েছে হঠাৎ করে তুই এই সময়? দিদি, এখন না গেলে তোমার সাথে আমার আর দেখা হতো না। দেখা হবে না কেন? আমরা আজ রাতেই চলে যাব। আজই? হ্যাঁ দিদি, আজই। বাবা এর মধ্যে ইন্ডিয়া যাবার পরিকল্পনা করে ফেলেছে। আমরা না গেলে এগুলো বন্ধ করবে না, আর বাড়িও বিক্রি করে দিচ্ছে। খরিদ্দার চলে এসেছে। আচ্ছা, সব ব্যবস্থা ঠিকমতো করেছিস তো? সব ঠিক আছে। আমি কবিরকে জানিয়েছি আমি রাতে প্রস্তুত থাকবো, ও এসে আমাকে নিয়ে যাবে। সাবধানে যাস, ধরা পড়লে কিন্তু সব শেষ। পরে কিন্তু আমার মতো অবস্থার জন্য না হয়। দিদি, আমি চিন্তা করছি অন্যটা। তুমি চলে যাবার পর বাবা অসুস্থ হয়ে পড়েছিল। আমি চলে গেলে যে বাবার কি হবে? তুমি একটু বাবাকে দেখে রেখো। চিন্তা করিস না, সব একসময় ঠিক হয়ে যাবে। আমি জানি দিদি, বাবা খুব কষ্ট পাবে, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। আমি না গেলে বাবা সব কিছু বিক্রি করে দেবে, তখন আর কোনো উপায় থাকবে না। তুই এটা নিয়ে এত ভাবিস না, আমরা থাকতে বাবা এটা করতে পারবে না। আর তাছাড়া দীপকের বাবা আজকে যে বাবার সাথে কথা বলে এসেছেন। হ্যাঁ জানি দিদি, বাবা তার সাথে ভালো ব্যবহার করেনি, কিন্তু আমি চলে গেলে তোমরা তার পাশে দাঁড়িয়েও আমার কষ্টটা ভুলিয়ে দিও। আজ তোকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? সেই ছোটবেলার আলপনা আজ কত বড় হয়ে গেছে। মনে পড়ছে সেদিনের কথা, যেদিন সাজুর জন্য আমিও বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। আর তোর ভিতর
আজ আমি সেদিনের আমাকে দেখতে পাচ্ছি। আমি হয়তো কিছুই করতে পারিনি, কিন্তু তোর জন্য আমার আশীর্বাদ সবসময় থাকবে। তুই অনেক সুখী হ। যদি কখনো সম্ভব হয় আবার কবিরকে নিয়ে ফিরে আসব, আর যদি তারা আমাদের না মেনে নেয় তাহলে তাদের সাথে আমার এটাই শেষ দিন। আমি যেটা পারিনি সেটা আমি জানি তুই পারবি। তোর প্রতি আমার সবসময় আশীর্বাদ থাকবে। আমি জানি তুই অনেক অনেক সুখী হবি। দাদা, তুমি যেটা করতে যাচ্ছ সেটা কিন্তু একেবারে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই বয়সে এই ভিটে মাটি ছেড়ে অন্য কোথাও শিফট করা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এই বয়সে তুমি ওখানে গিয়ে কী করবে? নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করবে? দাদা, তুমি যতই বলো না কেন সেটা কিন্তু অত সহজ নয়। আর চলার পথে নিজের গতিপথ হারালে সেই গতি ফিরে পাওয়া কিন্তু খুব কঠিন। দেখো, আমি তো এইখানে থেকে কিছুই করতে পারলাম না। না ব্যবসাটাকে বাড়াতে পারলাম, না মেয়ে দুটোকে নিয়ে শান্তিতে থাকতে পারলাম। একটা তো বিয়ে করে পালিয়েই গেল আমার মুখে চুনকালি দিয়ে। এখন আরেকটার বিয়ে ঠিক হলো, সেই বিয়েটাও ভেঙে গেল। এখন একটা করে বিয়ে আসবে আর একটা করে ভাঙবে। আচ্ছা দাদা, তুমি যেটা ভাবছো সেভাবেই হবে। আরে মানুষের কি প্রথম বিয়েটাই হয়ে যায়? কতজনের তো কত জায়গা থেকে বিয়ে আসে। ভগবান যেখানে লিখে রেখেছে বিয়েটা সেখানেই হবে। ভাই, ভগবান আলপনার বিয়ে এই তল্লাটে রাখেনি, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। অখিলদা, আমি বলি কি, তুমি ইন্ডিয়াতে যেতে যাচ্ছ যাও, তবে কয়েকটা দিন একটু সবুর করো, কয়েকদিন পরে যাও। আমরা এর মধ্যে আরো দুই একটা পাত্র দেখি। আরে আমাদের দেশে কি পাত্রের এতই অভাব পড়েছে নাকি? না আশরাফ, আমার একদম মন উঠে গেছে। আমি আর এই জায়গায় থাকতে চাই না। কারণ রাস্তাঘাটে আমি মুখ দেখাতে পারি না, লোকে আঙ্গুল দিয়ে দেখায়। ওই যে যায় অখিল ব্যানার্জি যায়, যার মেয়ে মুসলমান বিয়ে করে পালিয়ে গেল। ছোটটাও সেই পথেই যাচ্ছিল, ভগবান হয়তো ঠেকিয়েছেন, তার বিয়েটা হয় করে ভেঙে গেল। এইবার বলো আমি কোন মুখে এই জায়গায় থাকবো? আচ্ছা দাদা, মানে কল্পনার ব্যাপারটা নিয়ে তোমাকে রাস্তাঘাটে কথা শুনতে হচ্ছে, সেটা কতদিন আগে? মানুষ বেশি পুরোনো কথা মনে রাখে না। আর আলপনার ব্যাপারটা বলছো, আর একজন মানুষ তো একজন মানুষকে পছন্দ করতেই পারে। যে তুমি যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে। নবীন মাধবের বিয়ের ঘটনাটা যে এই তুমি যেটা ভাবছো সেটা তো না হতে পারে। না, অন্য কোনো কারণ নেই। এই কবিরের ব্যাপারটা নবীন মাধবের পরিবার মেনে নিতে পারেনি, তাই ওদের পরিবার থেকে তাকে নিষেধ করেছে। বিয়েটা ভেঙে গেছে। এবার বলো, সে বিয়ে ভাঙা মেয়েকে এখন কোথায় বিয়ে দেব? একটা করে বিয়ে আসবে আর এই ঘটনা শুনবে আর চলে যাবে। আচ্ছা দাদা, আমাদের প্রতি কি তোমার কোনো ভরসা নেই? আজকে হরিহর বাবু এসেছিলেন তোমার বাড়িতে, তুমি তার সঙ্গেও খারাপ ব্যবহার করেছো, যা তা ব্যবহার করে তাকে তাড়িয়ে দিয়েছো। আরে সেই লোকটাও তো তোমার মঙ্গল চায় নাকি? অবশ্যই এসব কথা তোমাকে বলে কি লাভ? এটা তোমার একান্তই পারিবারিক ব্যাপার, সেখানে তো আমার কথা বলার কোনো অধিকার নেই। তুই মিছে মিছে রাগ করছো। তুমি আমার সব কিছু জানো, আর তুমি আছো বলেই আমি ভরসা পাই। তাহলে এখন সেই ভরসার জায়গাটা কোথায় গেল? তুমি এমন আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিচ্ছ? দেখো ভাই, তোমার বৌদির অবস্থা খুবই খারাপ। এখন আমরা তাড়াতাড়ি চাচ্ছি আলপনার বিয়েটা দিতে। এখন এই বিয়ে যদি এইখানে থেকে দিতে চাই, বিয়েটা হবে না। এই জন্যে আমি কলকাতায় যেতে চাচ্ছি। দাদা, তুমি তোমার সিদ্ধান্তে যদি এত বদ্ধপরিকর হও, তাহলে আমার আর কি বলার আছে? রাগ করো না আশরাফ, তুমি যদি আমার জন্য কিছু করতেই চাও তাহলে আমার একটা কাজ করে দাও। কি কাজ? আমার জমি জমাগুলি তুমি রেখে দাও। না না অখিল, এ কাজ আমি করতে পারবো না। যার পাশে এতদিন আমি বন্ধুর মতো ছিলাম, তার জমির দিকে আমি হাত বাড়াবো? এ কাজ আমার দ্বারা হবে না। আমি তাহলে আজকে উঠি দাদা, পরে এই নিয়ে তোমার সঙ্গে আমি কথা বলবো। কথার আর কোনো বাকি নেই আশরাফ, হয় তুমি নাও আর নাহলে আমার জমিগুলি বিক্রি করে দাও, নাকি তাও পারবে না। ঠিক আছে, দেখি কি করা যায়। দাদা, তুমি থাকবে না এটা আমি কিছুতেই মানতে পারছি না, বড় একা হয়ে গেলাম। ঠিক আছে।
সত্যি সত্যি চলে যাবি? আমার না বিশ্বাস হচ্ছে না রে। বাবা যেভাবে উঠে পড়ে লেগেছে, যেতে তো হবেই, আর কোনো উপায় নেই। তোকে ছেড়ে থাকতে হবে এটা ভাবতেই আমার কষ্ট হচ্ছে। একদিন তো সবাইকেই যেতে হবে, আমার যাওয়াটা না হয় একটু আগে হলো, এই আর কি। এভাবে বলছিস কেন? মনে হচ্ছে তুই একেবারে চলে যাচ্ছিস। সব ছেড়েই তো চলে যেতে হয়। একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ছেড়েই তো চলে যায়, নতুন ভুবনের বাসিন্দা হয়ে যায়। ভেবেছি এখান থেকে গিয়ে বিয়েটা করে ফেলবো। এখন এই কথা বলছিস কেন? আগে তো এখান থেকে চলে যাবি, তারপরে না বিয়ে। আচ্ছা তুলি, এমন যদি কখনো শুনিস আমি বাবা মার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছি, তুই কি অবাক হবি? তোর আবার পছন্দের মানুষ? তুই তো কবির ভাইকে আগেই না করে দিয়েছিস। অবশ্য তুই কবির ভাইকে বিয়ে করতে চাইলে আমি অবাক হতাম না, কিন্তু সেটা তো আর সম্ভব না। আচ্ছা, হঠাৎ তুই এই কথা বলছিস কেন? কবিরের কথা খুব মনে পড়ছে আজকে। আলপনা, তুই কবির ভাইয়ের সাথে অনেক অবিচার করেছিস, কিন্তু এখন আর এসব বলে কি হবে বল? জানি না ভগবান কি রেখেছে ভাগ্যে, কিন্তু তুলি, এমনও তো হতে পারে বাবা মার ইচ্ছে আমার বিয়েটা হলো না, কবিরের সাথে বিয়েটা হলো, এরকম হতে পারে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু এখন আর এসব বলে কোনো লাভ নেই। এখন শুধু এসব বলে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আমার জন্য আশীর্বাদ করিস, আমার যেন মঙ্গল হয়। এসব তুই কি বলছিস? তুই কি চাইছিস বলতো? আমি জানি না আমি কি চাইছি, আমি শুধু এখন অদৃষ্টের দিকে চেয়ে আছি। ভগবান যা ভাগ্যে রেখেছে মঙ্গলের জন্যই রেখেছে। এত ভাবিস না তো, চল এখন বাসায় যাই। কিরে, কোথায় গিয়েছিলি? দিদির সাথে দেখা করতে। মা, আজকাল ঘন ঘন দিদির বাড়ি যাচ্ছিস, কি ব্যাপার? কোনো কারণ আছে? তোমরা তাকে পর করেছো, কিন্তু আমি তো তাকে পর করিনি। সে আমার দিদি, আমি তার কাছে যেতেই পারি। কিন্তু গেলে তো বলে যাবি, নাকি আজকাল এটাও বলা যাবে না? তোর হাব ভাব তো আমি কিছুই বুঝতে পারছি না। হাব্বা বুঝতে পারছো না মানে? কি বুঝতে পারছো না? একটা সত্যি কথা বলতো, কবিরের সাথে কি তোর দেখা হয়? কই না তো। আর তাকে কোথায় পাবো? সে তো ঢাকায় চলে গেছে, আর থাকলে আমি তার সঙ্গে দেখা করতে যাবো কেন? কবির হঠাৎ চাকরি ছেড়ে ঢাকায় চলে গেল কেন? এখানে তো কোনো অসুবিধা ছিল না। সেটা আমি কি করে জানবো মা? আমি তো তাকে জিজ্ঞেস করি। আর তোমরা যা কিছু করেছো, এত অপমানের পর সে থাকবে? এজন্যই হয়তো চলে গেছে। কি জানি, বুঝি না। নবীন বিয়েতে অসম্মতি জানালো, আবার কবিরও চলে গেল, কি জানি। সেটা তো ভালোই হয়েছে। তাছাড়া নবীন মাধব চলে যাওয়ার পর আমি যদি আবার কবির সাথে প্রেম করতাম, সেটা কি তোমাদের ভালো লাগতো? কি যে সব বলিস না, কোনো কাণ্ডজ্ঞান নেই। কল্পনার সাথে কি কথা হলো? দিদিকে বললাম বাবা সব কিছু বিক্রি করে ইন্ডিয়া চলে যাবার ব্যবস্থা করেছে। শুনে কল্পনা কি বললো? দিদি হরিহর কাকার কাছ থেকে সব কিছু শুনেছে। এটাও শুনেছে যে বাবা তার সাথে খারাপ ব্যবহার করেছে। তোর বাবা কি আমার কথা শোনে?
লোকটা বাড়ি বয়ে এসে অপমানিত হলো। বাবাকে একটা কথা বলবে তুমি? বাবা যদি এই জমি জমা বিক্রির সিদ্ধান্ত না বদলায়, আমি কিন্তু বিয়ে করব না। এটা আবার কি বললি? তোর বিয়ের কথা ভেবেই তো তোর বাবা সব জমি জমা বিক্রি করে কলকাতা যাবার কথা ভাবছে। মা, আমি ইন্ডিয়া যাব না। সেটা তুই তোর বাবাকে বল, আমরা তো বোঝাতে পারছি না। তোমরা না পারলে শেষ পর্যন্ত আমাকেই দেখতে হবে। আমরা আর পারলাম কোথায়? দেখ তুই কিছু করতে পারিস কিনা। আর একটা কথা মা, বাবার সম্পত্তিতে দিদিরও ভাগ আছে, তাকেও তার ভাগ দিতে হবে। সেটা তো তোর বাবা দিতেই চেয়েছিল। তোর বিয়ের সময় যা যা দেবার কথা ছিল সবই তো তাকে দিতে চেয়েছিল। বিয়ে হচ্ছে না দেখে দিদি কি সেটা পাবে না? তাছাড়া সেটা তো সম্পত্তির ভাগ হলো না। কল্পনা কি তোকে এই ব্যাপারে কিছু বলেছে? বলতেই পারে, কারণ সে মেয়ে হিসেবে এই সম্পত্তির ভাগ পায়। তোর বাবা তাকে ত্যায্য করেছে। আইনত এটার কোনো ভিত্তি নেই। তাছাড়া যদি প্রশ্ন তোলা হয় কোন কারণে দিদিকে ত্যায্য করা হলো, সেটা কি বাবা কোর্টে গিয়ে বলতে পারবে? পারবে না। আমি কিছু জানি না। কিছু বলার থাকলে তোর বাবাকে বল, আমার তো কোনো কথাই শোনে না সে। তোমরা না পারলে আমাকেই বলতে হবে, আমি সব ব্যবস্থা করব। কিভাবে করবি? সেটা আমার উপর ছেড়ে দাও মা। ঠিক আছে, দেখ কিছু করতে পারিস কিনা। সঞ্চিতা, ওর ভাত বাড়া হলো? ক্ষুধা লেগেছে কিন্তু। বাবা, আজকে তোমাকে আমি নিজ হাতে খাইয়ে দেব। কি পাগলামি করছিস? হ্যাঁ, এটা কি বলছিস? পাগলামি কোথায় করলাম? আমি কি তোমাকে খাইয়ে দিতে পারি না? আচ্ছা, এই বুড়ো বয়সে এইসব আহ্লাদ করলে কেমন লাগে বলতো? আচ্ছা খাওয়াক না, বাবাই তো। তুমি হচ্ছ আমার বুড়ো ছেলে, আমার সব পাগলামি সহ্য করতে হবে। এবার হা করো তো, হা করো, হা। আমি বল মা, তুই আমার কাছে কি চাস? সত্যি দেবে? তুই যদি রাজপুত্র চাস, আমি রাজপুত্র এনে দেবো। বল তুই কি চাস? আমার মাথার দিব্যি দিয়ে বলো, দেবে? কি পাগলামি করছিস? যা, তোর মাথায় দিব্যি দিয়ে বললাম, যা বল। বাবা, তুমি জমি জমাগুলো বিক্রি করো না। ঠিক আছে, করবো না। আশরাফের কাছে রেখে যাব। না বাবা, তুমি আশরাফ কাকার কাছে কোনো কিছু রেখে যাবে না। আমার বাংলাদেশে বিয়ে হবে, ইন্ডিয়া যাওয়া লাগবে না। ঠিক আছে, যাব না। বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি তোমার পাপী সন্তান। অনেক পাপ করেছি, তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। তোর পাপ ক্ষমা হয়ে গেছে মা। ভগবান তোকে সুখী করুক। না, আর খাবো না। ওখানে পৌঁছে চিঠি দিস। হুম, চিঠিপত্র দেওয়ার কোনো দরকার নেই।
তাহলে কোনো ঝামেলা হতে পারে। পরে না হয় অনেক খোঁজ নেওয়া যাবে। আমি সময় মতো তোমাদের খবর জানিয়ে দিব। শোন, গিয়ে প্রথমে আলপনাকে বিয়ে করবি, তারপর নতুন বাড়িতে উঠবি। ঠিক আছে। মেয়েটাকে শেষবারের মতো একবার দেখতেও পেলাম না। আহা, আল্লাহর ইচ্ছা থাকলে পরে অনেক সুযোগ পাবে। এখন এসব ইমোশনাল কথাবার্তা বলো না তো। চিন্তা করো না মা, পর না আমি তোমাদের দুজনকে ওখানে নিয়ে যাব, তখন তুমি অনেকদিন ওর সাথে থেকো। শোন বাবা, আলপনাকে কখনো কষ্ট দিস না। সে তোর জন্য যে স্যাক্রিফাইস করেছে, নিজের সংসার, বাবা মা, স্বধর্ম সব ত্যাগ করে তোর সঙ্গে খালি হাতে চলে এসেছে। এ এক অনেক বড় ত্যাগ রে বাবা। যে ত্যাগ করে সেই শুধু বুঝতে পারে। আমি সেই চেষ্টাই করবো বাবা। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি। মরতে তো হবেই একদিন, তাই না? হ্যাঁ হবে, যেদিন হবে সেদিন হবে। এখন কেন এসব কথা বলছেন? না, তবুও আমি তোমাকে স্বর্গ থেকে বঞ্চিত করতে চাই না। স্মৃতিগুলো চোখের জলে লিখি। কে? আলপনা, আমি কবির। আমাকে ক্ষমা করবেন, আপনার স্নেহের। এই কামরুল, আলপনার বাবা, ও আলপনার বাবা, সঞ্চিতা কি হয়েছে? শিগগির আসেন। আসছি, আমি আসছি। মনের স্মৃতিতে এখন আলপনা